আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। আচ্ছা, আপনি কি আপনার মনের কথা ইংরেজিতে বলতে বা লিখতে পারেন? যদি না পারেন, পুরো ভিডিওটা দেখেন। আশা করি আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো সেন্টেন্স। সেন্টেন্সের সাথে মনের কথা ইংরেজিতে বলতে পারা আর লিখতে পারার সাথে সম্পর্ক কি? জি, একটা গভীর সম্পর্ক আছে। সম্পর্কটি হলো আমরা আমাদের মনের কথাগুলো সেন্টেন্সের মাধ্যমেই প্রকাশ করি। এই জন্য একটি সেন্টেন্স সম্পর্কে আমাদের বিস্তর ধারণা থাকা উচিত। তো চলেন প্রথমেই জানি যে সেন্টেন্স তৈরি করতে আমাদের কি কি জিনিস প্রয়োজন হয়। কোনো কিছু তার শূন্য থেকে তৈরি হয় না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ শূন্য থেকে কোনো কিছু তৈরি করতে পারে না। তো সেন্টেন্স তৈরি করতে আমাদের দুটো জিনিস আবশ্যক, এর পাশাপাশি আরও কয়েকটি জিনিসের প্রয়োজন হয়। তবে সেটা আপনার প্রয়োজনে আপনি নেবেন, নয়তো নেবেন না। কিন্তু দুটি জিনিস ছাড়া সেন্টেন্স তৈরি করা অসম্ভব। নাম্বার ওয়ান সাবজেক্ট, আরেকটি হচ্ছে ফাইনাইট ভার্ব। সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে আমরা একটি আলাদা ভিডিও করেছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন। ফাইনাইট ভার্ব নিয়ে আমরা আমাদের টেন্সের ক্লাসে আলোচনা করেছি, সেটিও আমাদের ইউটিউবে দেওয়া আছে, ইনশাআল্লাহ ওখান থেকে দেখে নেবেন। তো মূলত একটি সেন্টেন্স তৈরি করতে বলছিলাম সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব দরকার হয়। এই দুটি জিনিসের সমন্বয়ে সেন্টেন্স তৈরি হয়। আরও কিছু বিষয় দরকার আছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা আমাদের মনের কথাগুলো কতভাবে প্রকাশ করি? আমরা সাধারণত 5 ভাবে আমাদের মনের কথাগুলো প্রকাশ করি। এক নম্বর হলো যখন আমরা কোনো কিছু বিবৃতি দেই বা বর্ণনা করি। দ্বিতীয়ত হচ্ছে আমরা কোনো কিছু কারো কাছে জানতে চাইলে, প্রশ্ন করলে একভাবে বলি, আদেশ নিষেধ অনুরোধ উপদেশ করলে অন্যভাবে বলি। আবার যদি কারোর জন্য দোয়া করি বা আশীর্বাদ করি, সেটা আবার একটু অন্য ঢঙে বলি। সর্বোপরি আমরা যখন কোনো বিষয়ে বিস্মিত হই অথবা আমরা কোনো বিষয়ে একটু বেশি আনন্দিত হই, দুঃখ প্রকাশ, এই বিষয়টাকে আবার আমরা একটু অন্যরকম ওয়েতে বলি। এই 5 রকম ভাব প্রকাশের যে মাধ্যম, এটাকে ইংরেজরা 5 ভাগে সেন্টেন্সগুলোকে 5 ভাগে ভাগ করছে। নাম্বার 1 হচ্ছে তারা যখন কোনো কিছু বা কোনো ব্যক্তি সম্পর্কে কোনো কিছু বর্ণনা করতে যায়, তখন যে বাক্যটা বা যে রীতিটা, যে ঢংটা তারা ব্যবহার করে, সেটার নাম দিচ্ছে তারা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা মূলত বলছিলাম কি, আমাদের আজকের আলোচনার ফোকাস থাকবে কি, এই বাক্যটা যে অ্যাসার্টিভ, এটা আমি চিনতে পারি কিনা, আর আমি যদি একটা অ্যাসার্টিভ বাক্য তৈরি করতে যাই, আমি কিভাবে তৈরি করব, এই বিষয়টুকু আমার আজকের ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা নেওয়ার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কি জিনিস? যখন কোনো কিছুকে বর্ণনা করি অথবা কোনো বিষয় সম্পর্কে বিবৃতি দেই, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। চলেন প্রথমত দেখি ইংরেজরা অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে কীভাবে তৈরি করে। তারা যখন কোনো বিষয় নিয়ে কথা বলতে চায়, বর্ণনা করতে চায়, তখন তারা বাক্যের শুরুতেই বসায় হচ্ছে সাবজেক্টকে। দেখেন, এইটা কিন্তু মুখস্থ করার কোনো বিষয় না, জাস্ট আপনাকে দেখাচ্ছে যে তারা প্রথমেই বসায় সাবজেক্টকে, এরপরে এই ব্যক্তি যে কাজটা করে ভার্ব, এটাকে বাকি অংশ যে যেভাবে পারে বসবে, সমস্যা নেই। ঠিক আছে? তাহলে যখনই আপনি কোনো কিছু বর্ণনা করতে যাবেন অথবা বিবৃতিতে যাবেন, আপনি প্রথমে কাকে বসাবেন? সাবজেক্ট, এরপরে বাক্যের ভার্ব। যেমন ধরেন একটা উদাহরণ দিই আমরা, যে রাজু প্রতিদিন স্কুলে যায়। রাজু প্রতিদিন স্কুলে যায়। খুব ভালোভাবে খেয়াল করেন, আমরা বাংলা বাক্যে যে কাজ করে তাকে শুরুতে বসাই, ওদের মতোই, ইংরেজদের মতোই, কিন্তু আমরা বাংলা বাক্যে ক্রিয়াটাকে বসাই সবার শেষে। যখন বিবৃতি দেই তখন ক্রিয়াটাকে বসাই সবার শেষে। কিন্তু ইংরেজরা বলতেছে না, আমরা সাবজেক্টকে, ইংরেজদের কথা বলছি, ইংরেজরা বাক্যের শুরুতেই সাবজেক্ট বসায়, এরপরে ওই যে কাজ, সেই কাজটাকে বসায়। তার মানে রাজু এই যে যায়, তাহলে যাওয়াটা হচ্ছে ভার্ব, তাই তো? তাহলে যাওয়ার ইংরেজি আমরা জানি গো। তাহলে রাজু গোজ, এতটুকু পর্যন্ত হচ্ছে মূল জিনিস, সাবজেক্ট ফাইনাইট ভার্ব। বাক্যটা মোটামুটিভাবে হয়ে গেছে, মূল জিনিসগুলো চলে আসছে। এখন কি হয়? সে স্কুলে যায়, তাই তো? তাহলে বাকি অংশ আপনি দেন টু স্কুল। এরকম ভাবে আপনি বলতে পারেন বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। দেখেন, বাংলাদেশ সম্পর্কে বর্ণনা করতেছে, তাহলে বাংলাদেশ হচ্ছে সাবজেক্ট, এর জন্য তাকে শুরুতে বসাইছে, দেন ইজ আ স্মল কান্ট্রি। আপনি বলতে পারেন যে মাই ফাদার ইজ আ ডক্টর, তাহলে আপনার বাবার সম্পর্কে বর্ণনা করতেছে, আপনার বাবার শুরুতে, তারপরে ভার্ব, আদার পার্টস, তারপরে আপনি আরো এইভাবে যা বর্ণনা করেন। সহজ কথা হচ্ছে
যখন আপনি কোনো কিছু সম্পর্কে বর্ণনা করবেন তখন যার সম্পর্কে বা যে বস্তু সম্পর্কে বর্ণনা করবেন সেটা বসবে শুরুতে এবং তারপরে হচ্ছে সে যে কাজটা করতেছে সেই কাজ এবং বাকি অংশ। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্বিতীয় আরেকটি ভাবে আমরা যে আমাদের মনের কথাগুলো প্রকাশ করি সেটি হলো আমরা প্রশ্ন করি অথবা কোনো কিছু জানতে চাই। এটাকে ইংরেজরা বলছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। সাধারণত দুইভাবে প্রশ্ন করা যায়। একটি প্রশ্নের উত্তরে দেখবেন হা অথবা না এর মধ্যে উত্তর সীমাবদ্ধ। আরেকটি হচ্ছে শুধু হা এবং না এর কথা বলা যায় না, আরো বিস্তারিত কিছু বলতে হয়। যেমন আপনি যদি প্রশ্ন করেন যে তুমি কি ভাত খেয়েছো, ব্যক্তির উত্তর কি হবে? হয় হা অথবা না। এটা এক ধরনের প্রশ্ন যেটাকে ইংরেজরা বলছে ইয়েস নো কোশ্চেন। আরেকটা হলো তুমি কখন ভাত খেয়েছো, ওই ব্যক্তি কি বলতে পারবে হা অথবা না? তাকে সময় বলতে হবে, মানে কোন সময়ে সে খেয়েছে এটা তো নিশ্চিত, কিন্তু কখন খেয়েছে এটা বলতে হবে। তাহলে এইটাকে বলা হচ্ছে, এইটাকে ইংরেজরা বলছে WH কোশ্চেন। খুবই সহজ ব্যাপার। আমরা অ্যাসার্টিভে দেখলাম যে কাজ করে সে শুরুতে বসে, সে যে কাজ করে সেটা তারপরে বসে। আর ওরা যখন প্রশ্ন করে, ইংরেজরা যখন কারো কাছ থেকে কিছু জানতে চায় তখন সেটার নাম তো অবশ্যই তারা দিছে ইন্টারোগেটিভ। তখন ওরা কি করে, বাক্যের শুরুতে একটি অক্সিলারি ভার্ব নেয়, অক্সিলারি ভার্ব। এরপরে বাকিটা ওই অ্যাসার্টিভের মতোই, সাবজেক্ট, আর যদি বাক্যের ফাইনিট ভার্ব থাকে তাহলে ভার্ব, মূল ভার্ব যদি থাকে তাহলে ভার্ব, আদারওয়াইজ নাই। তবে শেষে, বাক্যের শেষে অবশ্যই একটা কোশ্চেন মার্ক থাকে। এখন প্রশ্ন হলো এই অক্সিলারি ভার্ব জিনিসটা কি? অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে খুবই পরিচিত বা ব্যবহার যেগুলো বেশি হয় সেই অক্সিলারি ভার্বগুলো আমি ওখানে ডিসক্রিপশন বক্সে লিখে দিব, এখান থেকে দেখবেন ইনশাআল্লাহ। আমরা কি বললাম যে দেখেন, ওরা যখন কোনো কিছু জানতে চায় এবং যে প্রশ্নের উত্তরটি হা অথবা না এর মধ্যেই সীমাবদ্ধ, সেই ধরনের প্রশ্নগুলো ওরা করতে চাইলে বাক্যের শুরুতে অক্সিলারি ভার্ব বসায়, তারপরে যে ব্যক্তি ওই কাজটা করে সে বসে। যেমন ধরেন আমরা কি বলছিলাম যে সাপোজ যে আমরা রাজুকে প্রশ্ন করছি যে তুমি কি পত্রিকা পড়তেছো, লাইক দিস, তুমি কি পত্রিকা পড়তেছো। তাহলে এই বাক্যটিকে যদি আমরা এরকম বলি যে রাজু পত্রিকা পড়তেছে, তাই তো, একটা প্রথমে বিবৃতি যদি চিন্তা করি, তাহলে রাজু ইজ রিডিং নিউজ পেপার, সে পত্রিকা পড়তেছে। এখন আমি এটাকে প্রশ্ন করব, কথার কথা, এটাকে আমি রাজুকে জিজ্ঞেস করবো যে তুমি কি পত্রিকা পড়তেছো, বা জানতে চাবো যে হ্যাঁ, এবং উত্তর কিন্তু হ্যাঁ অথবা না এই সীমাবদ্ধ থাকবে। যদি আমি যাকে প্রশ্ন করি তুমি কি পত্রিকা পড়তেছো, ও কি বলবে? হ্যাঁ অথবা না। এই ধরনের প্রশ্নে আপনি শুধুমাত্র অক্সিলারি ভার্বটা শুরুতে নেবেন। ধরেন এখন যদি রাজুকে কেউ ইজ রাজু রিডিং নিউজ পেপার, শেষে জাস্ট কোশ্চেন মার্ক। ইজ অক্সিলারি ভার্বটা শুধু আমি বাক্যের শুরুতে নিয়ে আসছি, বাকি কিন্তু আমি আর কোনো কাজ করিনি। ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং যার উত্তর হা অথবা না এর সীমাবদ্ধ। এরপরে আপনি যদি আরেকটু বিস্তারিত জানতে চান রাজুর ব্যাপারে, যে রাজু, সাপোজ রাজু কেন পত্রিকা পড়তেছে, এটা আমি জানতে চাই। এখন আমি যাকে এই প্রশ্নটা করবো সে কি হ্যাঁ অথবা না এর মধ্যে উত্তর দিতে পারবে? তাকে অবশ্যই বলতে হবে, কারণ বলতে হবে কেন। শুধুমাত্র এই অক্সিলারি ভার্বের আগে ওই কেন এর WH ওয়ার্ড হচ্ছে হয়। কখন, হোয়েন, কোথায়, হোয়ার। এই যে অর্থ কেন, কখন, কোথায়, কিভাবে, এইগুলোর অর্থ প্রকাশ করতে পারে এমন একটি WH ওয়ার্ড শুধু বাক্যের শুরুতে বসাইলেই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন ধরেন হোয়াই ইজ রাজু রিডিং নিউজ পেপার, রাজু কেন পত্রিকা পড়তেছে। এরকম ভাবে আপনি যা এখন জানতে চান, তার এই পত্রিকা পড়া সম্পর্কে যা জানতে চান সেটা শুধু আপনি WH ওয়ার্ড, হোয়ার, হোয়েন ইত্যাদি ইত্যাদি আপনি যদি এখানে বসান, বিস্তারিত আলোচনা চলে আসবে। তাহলে দুইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা যায়। নাম্বার 1, যেটা হচ্ছে শুধুমাত্র হা অথবা না এর মধ্যে সীমাবদ্ধ, সেটার জন্য বাক্যের শুরুতে অক্সিলারি ভার্ব এবং তারপরে সাবজেক্ট, শেষে কোশ্চেন মার্ক তো থাকতেছেই। দ্বিতীয় হচ্ছে যদি আপনি তার ওই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে আপনাকে শুরুতে WH ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট দিয়ে সেন্টেন্সটি তৈরি করতে হবে। এভাবে হচ্ছে তারা প্রশ্ন করে। তৃতীয় যে উপায়টা আমরা মনের ভাব প্রকাশ করি সেটা হচ্ছে
আমরা আদেশ, নিষেধ, অনুরোধ বা উপদেশ দিই, তাই তো? এই সেন্টেন্সটাকে বা এই যে মনের ভাব প্রকাশের মাধ্যমটা, এটাকে ইংরেজরা বলছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ। দেখুন, ইম্পারেটিভ সেন্টেন্স একই সাথে কি করে আদেশ দিতে পারে, নিষেধ করতে পারে, উপদেশ দিতে পারে, পরামর্শ ইত্যাদি দিতে পারে। তো এইটাও মূলত দুইভাবে বলা, দুই ধরনের স্ট্রাকচার বলি বা গঠন বলি, বা দুই ধরনের মাধ্যমে তারা এটাকে প্রকাশ করে। আমরা মূলত স্ট্রাকচারকে ব্যবহার করতে চাই না, এটা একটু কঠিন। তো যদি আদেশটা করে এমন কোনো ব্যক্তি যে সরাসরি তার সামনে আছে, উপস্থিত কোনো ব্যক্তিকে যদি আদেশ করতে চায়, অর্থাৎ যে কাজটা ইউ, তুমি অথবা সেকেন্ড পারসন করবে, যদি কাজটা করে সেকেন্ড পারসন, তাহলে ওরা কি করে সরাসরি বাক্যের শুরুতে মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্বটাকে বসায়, এরপরে বাক্যের প্রয়োজনীয় আর যা আছে বসে, শুধু মূল ভার্বটাকে বাক্যের শুরুতে বসাবে। যেমন ধরেন, আপনি আপনার সামনে কেউ একজন আছে, তাকে আদেশ করবেন, বলবেন দাঁড়াও, স্ট্যান্ড আপ। তাহলে যে স্ট্যান্ড আপ শুধু ভার্ব, আর কিছু নেই। বাইরে যাও, গো আউট, হ্যাঁ, তোমার বইটি নাও, টেক ইউর বুক, জাস্ট মূল ভার্ব দিয়ে বাক্যটা শুরু করে। হ্যাঁ, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। তাহলে দেখেন যে মূল ভার্ব দিয়ে বাক্য শুরু করছে, কারণ আদেশ করছে এমন কাউকে যে হচ্ছে সম্মুখে আছে, সামনে আছে, দ্বিতীয় সেকেন্ড পারসন অথবা ইউ। এই জন্য এই বাক্যের সাবজেক্টটাও দেখা যায় না, এখানে বাক্য সাবজেক্টটা উজ্জ্বল আছে। সোজা কথা, ইম্পারেটিভ সেন্টেন্সের যে সাবজেক্ট সে যদি ইউ হয়, তাহলে এখানে আর সাবজেক্টের প্রয়োজন হয় না, মেইন ভার্ব থেকে নিয়ে বাকি অংশ বসে। এইটা একভাবে ওরা করে। আর যদি এটাকে নিষেধ করে, জাস্ট এটার আগে ওরা ডু নট ইউজ করে, ডু নট ওপেন দ্য ডোর। হ্যাঁ, ডু নট ওপেন দ্য ডোর, সরি, অর্থাৎ দরজাটি খুলো না। একটু অনুরোধ সুরে যদি বলে প্লিজ ওপেন দ্য ডোর, তো এইরকমভাবে জাস্ট প্লিজ, কাইন্ডলি, হ্যাঁ ইত্যাদি, অথবা মাঝে মাঝে আপনি দেখবেন নেভার বসতে পারে, অলওয়েজ বসতে পারে, এটা জাস্ট মিনিং অনুযায়ী আসে। বাট যদি আপনি দেখেন যে আদেশ করে কাকে, সেকেন্ড পারসনকে, অথবা সামনে আছে কোনো ব্যক্তি, এমন ব্যক্তিকে আদেশ করে, তখন সরাসরি মেইন ভার্ব দিয়ে বাক্যটি শুরু করে ওরা। আরেকটি উপায়ে যেটা ওরা করে, সেটা হচ্ছে বাক্যের কাজ সেকেন্ড পারসন করবে না, বাক্যের কাজ করবে ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন। সোজা কথা, আমি, আমরা অথবা তারা, সে, এই ব্যক্তিগুলো যদি কাজ করে, তাহলে ওরা বাক্যের শুরুতে লেট নেয়, লেট, এরপরে বাদ বাকি জিনিস সেম, শুধুমাত্র লেটের পরে ওই যে ব্যক্তি করবে তার অবজেক্টিভ প্রোনাউন বসে, অবজেক্টিভ প্রোনাউন। যেমন আচ্ছা ধরেন অবজেক্ট, এরপরে বাকি অংশ কিন্তু সেম, ওই মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব বা যাই বলি, এটা নিয়ে শেষে ফুল স্টপ। তাহলে যদি সেকেন্ড পারসন করে, তাহলে শুরুতে মেইন ভার্ব এবং তারপরে বাকি অংশটা বসায়। আর যদি সেকেন্ড পারসন না করে অন্য কেউ করে, ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন, তাহলে শুরুতে লেট, তারপরে যে ব্যক্তি কাজ করে তার অবজেক্টিভ প্রোনাউন। যেমন ধরেন আমি যদি বলি আমাকে বই পড়তে দাও, আমি কিন্তু কারো কাছে ওই সেকেন্ড পারসনের কাছ থেকে অনুমতি বা একটা চাচ্ছি, কিন্তু কাজটা কিন্তু আমি করব, মানে কাজটা সেকেন্ড পারসন করবে না। এই জন্য শুরুতে লেট মি, ধরেন আমাকে কাজটি করতে দাও, তাহলে লেট মি ডু দ্য ওয়ার্ক। তাকে বই পড়তে দাও, তাকে, তাহলে কাজটি কিন্তু সে করবে, তাকে, শুরুতে লেট হিম অথবা হার রিড বুক। জাস্ট এই ওয়েতে যদি সেকেন্ড পারসন কাজ করে, তাহলে হচ্ছে বাক্যের শুরুতে মেইন ভার্ব, তারপরে যে কাজগুলো করবে বা বাকি অংশটা বসাই দিবেন। আর যদি সেকেন্ড পারসন বা অন্য কেউ, আমি কাজ করি, আমরা কাজ করি, অথবা সে অথবা তারা কাজ করে, তাহলে শুরুতে লেট এবং তাদের অবজেক্টিভ প্রোনাউন, যে কাজ করবে, যেমন আমি করলে মি, উই করলে আজ, শি করলে হার, হি করলে হিম, দে করলে দেম, এরকম, হ্যাঁ, অবজেক্টিভ প্রোনাউন এবং বাকি অংশটা মেইন ভার্ব থেকে নিয়ে বাকি অংশটা। এভাবে তারা ইম্পারেটিভ সেন্টেন্সটা তৈরি করে। 4 নাম্বার যে সেন্টেন্সটা আছে, সেটা হচ্ছে যখন আমরা কাউকে দোয়া করি, আশীর্বাদ করি বা কোনো কিছু বিষয়ে প্রার্থনা করি, তখন আমরা যে ঢং বা যেভাবে আমরা আমাদের মনের ভাবটা প্রকাশ করি, এটাকে ইংরেজরা বলছে অপটেটিভ, তাই তো? যদিও বর্তমান গ্রামার বইয়ে ইংরেজরা অপটেটিভকে আর বলতে চায় না, তারা মনে করে এটা অ্যাসার্টিভেরই একটা অংশ।
এবং দেখবেন খুবই সামান্য একটু পার্থক্য আছে অপটেটিভের সাথে। সেটা হচ্ছে, ধরেন আমি যদি বলি এরকম যে আল্লাহ ব্লেস ইউ, দেখুন আল্লাহ হচ্ছে দয়া করবে, তাহলে আল্লাহ সাবজেক্ট, ব্লেস হচ্ছে ভার্ব, তাহলে সেম অ্যাসার্টিভ সেন্টেন্সই তো। শুধুমাত্র এর শুরুতে আপনি যদি মে বসান, এই যে অপটেটিভ, মে আল্লাহ ব্লেস ইউ, মে ইউ বি হ্যাপি, মে ইউ সাকসিড ইন ইউর লাইফ, তাহলে দেখেন ইউ সাকসিড ইন ইউর লাইফ সাবজেক্ট ভার্ব, ইউ বি হ্যাপি সাবজেক্ট ভার্ব, শুধু তার আগে মে শব্দটা বসাই দিলে অপটেটিভ হয়ে যাচ্ছে, দোয়া বা আশীর্বাদ করা হয়ে যাচ্ছে। অন্য একটা ভাবে হয়, সেটা হচ্ছে এই যে উইশ ইউ হ্যাপি বার্থডে, হ্যাঁ, উইশ ইউ হ্যাপি বার্থডে, দেখেন এখানে যদিও আইটা উজ্জ্ব আছে, আই উইশ, এই উইশ দিয়ে এই স্টাইলেও তারা অপটেটিভ সেন্টেন্স প্রকাশ করে। আরেকটি উপায় হচ্ছে এই যে লং লিভ, হ্যাঁ, আওয়ার প্রেসিডেন্ট, এই তিন ধরনের তারা দোয়া বা আশীর্বাদ করতে এই ধরনের বাক্য, বিশেষ করে এইটা বেশি, মে আল্লাহ ব্লেস ইউ, মে ইউ বি হ্যাপি এরকম, অথবা মে ইউ সাকসিড ইন ইউর লাইফ, হ্যাঁ, অথবা উইশ ইউ হ্যাপি বার্থডে, উইশ ইউ আ নাইস জার্নি এটসেট্রা। লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, লং লিভ আওয়ার প্রাইম মিনিস্টার, লং লিভ আওয়ার প্যারেন্টস, এই স্টাইলের তিনটি বাক্য তারা অপটেটিভ সেন্টেন্স বা দোয়া বা আশীর্বাদ করতে তারা ব্যবহার করে। এটার ব্যবহার খুবই কম। সর্বোপরি কোনো বিষয়ে বিস্মিত হলে অথবা বেশি আনন্দ বা দুঃখ প্রকাশ করলে তারা যে সেন্টেন্সটা বা যে ধরনের বাক্য প্রকাশ করে তার নাম দিছে তারা হচ্ছে এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি সেন্টেন্স, এটাও বেশ কয়েকভাবে তারা এই সেন্টেন্সটাকে প্রকাশ করে থাকে, বা তাদের এই মনের ভাবটা তারা বেশ কয়েকভাবে প্রকাশ করে। প্রথমত, কোনো বিষয়ে যদি তারা খুব বেশি বিস্মিত হয় কোনো ঘটনায়, অথবা খুব বেশি দুঃখ পায়, খুব বেশি আনন্দিত হয়, তাহলে এই যে বিস্মিত অথবা দুঃখ আনন্দ, এই যে অনুভূতি, এটা প্রকাশ করার জন্য তারা কিছু শব্দ ইউজ করে। যেমন ধরেন কোনো একটি ঘটনায় দুঃখ পাইছে, যেমন ধরেন আমরা ম্যাচটি হেরে গেছি, তাহলে we have lost the game, দেখেন এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অলমোস্ট সাবজেক্ট ভার্ব, তার মানে অ্যাসার্টিভ। শুধুমাত্র এর আগে ওরা এই যে এলাস, মানে এটা ওদের দুঃখ প্রকাশক একটি শব্দ, যেটা হচ্ছে পার্টস অফ স্পিচ যদি বলি ইন্টারজেকশন। তো এই যে এরকম দুঃখ প্রকাশক শব্দটি বসায়, নোট অফ এক্সক্লেমেশন, এরপরে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো গঠন, অর্থাৎ সাবজেক্ট তারপরে ভার্ব, শেষে ফুল স্টপ। এখন যদি দুঃখ না হয়, আনন্দিত হয়, যেমন হচ্ছে ম্যাচটি আমরা জিতে গেছি, তাহলে এখানে জাস্ট এই যে ওরা হুররা ইউজ করে, নোট অফ এক্সক্লেমেশন, উই হ্যাভ ওন দ্য ম্যাচ বা গেম, এরকম। আর যদি কোথাও ওরা কোনো বিষয়ের প্রতি যদি একটু বিস্মিত হয়, তাহলে জাস্ট ওয়াও, নোট অফ এক্সক্লেমেশন, তারপর ওই অংশটাই আবার সাবজেক্ট ভার্ব এ স্টাইল লিখে দেয়, অ্যাসার্টিভের মতো করে লিখে দেয়। তার মানে একটা সেন্টেন্সের গঠন যদি আপনি বুঝতে পারেন যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কীরকম হয়, তাহলে দেখেন অপটেটিভ, এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ তিনটেই খুব সহজে আপনি তৈরি করতে পারবেন বা বুঝতে পারবেন। এইভাবে ওরা করে। আর একটা উপায় হচ্ছে WH ওয়ার্ড, দুটো WH ওয়ার্ড ইউজ করে ওরা মাঝে মাঝে। একটা হচ্ছে হট এবং হাউ। সেটা হচ্ছে যদি কোনো নির্দিষ্ট বিষয়ের, কোনো একটি নির্দিষ্ট বিষয়ের প্রতি আপনি বিস্মিত হন, তাহলে ওইটা প্রকাশ করার জন্য আপনি হট অথবা হাউ দিয়ে শুরু করতে পারেন। যেমন সে খুব সুন্দর গান করে, সে খুব সুন্দর করে গান করে, কত বড় একটি গাছ এটি। এখন দেখেন সে গান করে, এটা কিন্তু ব্যাপার না, ব্যাপার হচ্ছে সে অনেক সুন্দর করে গান করে। তাহলে এই সুন্দর করে, ফোকাস হচ্ছে এই সুন্দর করে,
এটা একটু বিস্মিত হওয়ার ব্যাপার যে অনেক সুন্দর করে গান করে। তার মানে নর্মালি যদি বলে সে গান করে, হ্যাঁ সে গান করে, তাহলে এটা অ্যাসার্টিভ, সাধারণ বিবৃতি। কিন্তু সে খুব সুন্দর করে গান করে, হ্যাঁ, তাহলে এই যে একটু বিস্মিত হওয়ার ব্যাপার, কারণ এটা বিশেষ ব্যাপার। কত বড় একটি গাছ এটি, এটা একটা গাছ, এটা ব্যাপার না, কিন্তু অনেক বড় একটা গাছ, এই যে বিস্মিত হওয়ার মতো একটা ব্যাপার। তাহলে ফোকাস হচ্ছে কত বড় একটি গাছ, আর এখানে খুব সুন্দর করে সে গান করে। তাহলে এরকম হলে ওরা নর্মালি কি করে, শুরুতে হাউ নেয়, হাউ, এই যে সুন্দর করে, সুন্দর করে, হাউ নাইসলি, হাউ নাইসলি, এরপরে সাবজেক্ট ভার্ব সবার শেষে। এই হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স যেখানে সাবজেক্ট ভার্ব সবার শেষে। তাহলে হাউ নাইসলি হি অথবা শি সিংস, দেখেন এই যে সাবজেক্ট ভার্ব সবার শেষে। তাহলে মূলত প্রথমে কোথায় ফোকাসটা, কোথায়, যে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ যেটা থাকে বাক্যের, ওই জায়গাটাই হচ্ছে ফোকাস, যে সে খুব সুন্দর করে গান, কত সুন্দর করে সে গান করে। তাহলে এই নাইসলি, হাউ নাইসলি হি অর শি সিংস। আর যদি এভাবে, যেমন ধরেন কত বড় একটি গাছ এটি, তাহলে একটি বা একজন এরকম বোঝায়। তাহলে আমরা শুরুতে মানে ওরা হট এ অথবা অ্যান, হট এ, দেখেন বড়, তাহলে বিগ, হ্যাঁ, হট আ বিগ ট্রি ইট ইজ, হট আ বিগ ট্রি ইট ইজ। এখানেও সাবজেক্ট ভার্ব সবার শেষে, মানে ফোকাসটা কোথায়, যে বড় গাছ সুন্দর করে। তাহলে ওইটাকে ডাব্লিউএইচ ওয়ার্ড হাউ অথবা হট ব্যবহার করে ওইটাকে আগে বসাইতে হবে, তারপরে সাবজেক্ট ভার্ব। এরকম কয়েকটি অবস্থা, আরও একটি দুটো আছে, ইফ যোগ করে ওরা, ইফ আই ওয়ার আ কিং, হ্যাঁ, এই ধরনের সেন্টেন্সগুলোকে ওরা ব্যবহার করে এক্সক্লামেটরিতে। তো এইগুলো হচ্ছে মূলত সেন্টেন্স নিয়ে একটি বেসিক আলোচনা। তবে সারসংক্ষেপ হলো এরকম, দেখেন পার্থক্যগুলো কোথায় দেখলাম আমরা, 5টি সেন্টেন্সের পার্থক্যগুলো কিন্তু খুবই সামান্য। একটা হচ্ছে সবগুলো বাক্যেই আপনি দেখছেন সাবজেক্ট আছে এবং ফাইনাইট ভার্ব আছে, তবে কোনো বাক্যে সাবজেক্ট শুরুতে, কোনো বাক্যে অক্সিলারি ভার্ব শুরুতে, কোনো বাক্যে মেইন ভার্ব শুরুতে, কোনো বাক্যে সাবজেক্ট ভার্ব সবার শেষে। এই যে পার্থক্যগুলো, এই পার্থক্যগুলো আপনার বুঝতে পারলে সেন্টেন্স তৈরি করা এবং সেন্টেন্স চিনতে পারাটা সহজ হয়ে যাবে। আশা করি পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছেন এবং প্রয়োজন হলে আরও কয়েকবার দেখবেন। আর যদি কোনো কনফিউশন থাকে সেন্টেন্স চিনতে বা বুঝতে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনি চাইলে এই ধরনের সেন্টেন্সগুলো তৈরি করে আমাদের ইংলিশ দরবার একটা গ্রুপ আছে, সেখানেও আপনি আপনার মতো করে এক্সারসাইজ করতে পারেন। আমাদের সময় হলে আমরা আপনার কনফিউশন দূর করার চেষ্টা করব এবং আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং এটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।